জামুরিয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হরিরাম সিং বুধবার সন্ধ্যায় ভোট প্রচারের মাঝে সময় বার করে পৌঁছালেন পাবলিক টাইমস নিউজ স্টুডিওতে। এদিন তৃণমূল প্রার্থী ও তৃণমূল কংগ্রেস কমিটির জেলা চেয়ারম্যান হরিরাম সিংকে উত্তরীয় দিয়ে পাবলিক টাইমস টিমের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। পাবলিক টাইমস নিউজ চ্যানেলের বিশেষ প্রতিবেদন ফেস টু ফেসে সম্মুখীন হন হরিরাম সিং। তিনি বলেন, পশ্চিম বর্ধমান জেলার 3 বিজেপি বিধায়ক এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ করেনি, অথচ জামুরিয়ায় 100 কোটি টাকার কাজ হয়েছে। আমার বিরুদ্ধে কুৎসা করার জন্য কোনো বিষয় না পেয়ে সামাজিক কার্যকর্তা আমার ছেলে প্রেমপাল সিং এর বিরুদ্ধে কুৎসা ছড়িয়ে বদনাম করার ব্যর্থ চেষ্টা করা হচ্ছে। এই নানান রকমের প্রশ্নের উত্তরের সম্মুখীন হন বিধায়ক হরিরাম সিং। আসুন দেখি সাক্ষাৎকারের বিশেষ অংশগুলি। দেখুন পাবলিক টাইমসের এডিটর ইন চিফ বিনোদ কুমার জয়সওয়ালের সাথে ফেস টু ফেস বিশেষ প্রতিবেদনটি। नमस्कार। पब्लिक टाइम्स न्यूज़ चैनल में सभी दर्शकों का एक बार पुनः स्वागत। आप सभी दर्शक जानते हैं कि हम लोग पश्चिम बर्धमान विधानसभा केंद्र के 9 सीटों के सभी मुख्य प्रत्याशी जो हैं तृणमूल कांग्रेस, बीजेपी एवं सीपीएम को बारी बारी से आपके समक्ष पेश कर रहे हैं, ताकि आप उनके भावनाओं को समझ सकें, उनके विचारों को समझ सकें और अपनी बातें रख सकें। मैं विनोद कुमार जायसवाल एक बार पुनः जामुरिया विधानसभा केंद्र के तृणमूल कांग्रेस प्रत्याशी हरिराम सिंह जी को आपके सामने पेश करेंगे। उनसे पहले मैं हरिराम सिंह जी के बारे में 2 बातें प्रमुख बता देना चाहता हूँ। ऐसे तो उनका बहुत अधिक परिचय है, मगर 2 मुख्य परिचय है। पहला कि वो श्रमिक आंदोलन से जुड़े हुए नेता हैं। उनकी पहचान इस अंचल में श्रमिक आंदोलन के रूप में हुई थी और आज भी वो श्रमिक नेता के रूप में ही जाने जाते हैं। बाद में तृणमूल सुप्रीमो एवं राज्य की मुख्यमंत्री ममता बनर्जी का उन्हें आशीर्वाद मिला और वो एक चैलेंजिंग सीट जो बहुत दिनों तक कई दशकों तक सीपीएम के दखल में थी, उसे छीनकर एक इतिहास रचा 2021 के विधानसभा चुनाव में। इन 2 बातों से वो इस जिले के नहीं पूरे राज्य के चहेते के रूप में सामने आए और मुख्यमंत्री के भी काफ़ी गुड लिस्ट में आ गए। और ये उनका प्रमाण है गुड लिस्ट का कि वो पुनः इस चुनावी दंगल में ममता बनर्जी उन्हें कुदाई और उन पर भरोसा जताया। हरिराम सिंह जी, आपको अपने दर्शकों के नमस्कार की तरफ से, अपने पूरी पब्लिक टाइम्स टीम की तरफ से आपका बहुत बहुत स्वागत है। हरिराम सिंह जी से हम लोग जाएंगे। पहले आपसे আমরা জানতে চাইব যে 2021-এর বিধানসভা নির্বাচন আর 2026-এর বিধানসভা নির্বাচনে আপনি কি পার্থক্য দেখছেন? দেখো, 2021 যে নির্বাচন ছিল, দিদি আমাকে প্রার্থী জামুরিয়া থেকে করেছিলেন। আমার জন্য নতুন প্লেস ছিল, কারোর সঙ্গে পরিচয় ছিল না। কিছু কোয়লারি আমার এরিয়াতে ছিল, জামুরিয়াতে কোয়লারির মধ্যেই পরিচয় ছিল। সেই সময় দিদি আশীর্বাদ নিয়ে প্রার্থী হয়েছিলাম। ডোর টু ডোর করেছিলাম, সবার সঙ্গে সাক্ষাৎ করেছিলাম। ওটা জন্যেই সেই সময় 8,000 ভোটে আমি বিজয়ী ঘোষিত হলাম ওখানে। এখন যে আছে 2024-এ, এখন কোনো লড়াই আমি দেখছি না। লগভগ 100 কোটির কাজ, টাকার কাজ আমি জামুরিয়া বিধানসভাতে করেছি। এরকম কোনো গ্রাম নাই যেখানে কিছু না কিছু এমএলএ ফান্ডে করেছি। আমার যে এডিডি আছে, হেল্প করেছে, এডিডি টাকা দিয়েছে, কর্পোরেশন টাকা দিয়েছে, এমপি কোটাতে টাকা পেয়েছি, জেলা পরিষদের টাকা পেয়েছি, এমএলএ লগভগ 3 কোটি আমি পেয়েছিলাম এমএলএ কোটা। সেটাও নিয়ে 100 কোটি টাকার কাজ আমি করেছি। আজকে
একটু লড়াই যে দেখছি আমি, বিজেপি চাইছে কোনো রকম চুনাव জিততে, এখানে পারবে না। জমুরিয়াতে তৃণমূল ঘাঁটি হয়ে গেছে। দিদি, সব লোক চায় দিদি কাজ করেছেন, কাজের জন্যে এখন আমার জন্য জমুরিয়া কোনো চ্যালেঞ্জিং নাই। আমরা হাসতে হাসতে জিতবো, ভালো ভোটে লিড করব। কি ব্যবধান ছিল আর এইবারে আপনি কি ব্যবধানে জিতার আশা রাখছেন? देखो, आगे बार 2021 বিজেপির একটু লহর ছিল, ম্যাক্সিমাম লোক বুঝছিল কি এবার বিজেপি সরকার আসবে। সেই সময় আমি লড়াই করে 8,000 ভোটে ওখান থেকে জিতেছিল। এবার কোনো লহর নেই, কোনো লড়াই নেই। এবার 25 से 30,000 ভোটে আমি লিড করব, এ সুনিশ্চিত আছে। দিদিকে আশীর্বাদ আছে, আমি জিতবই। হরিরাম, একটা জিনিস জানতে চাইছি যে আপনি যদি 100 কোটি টাকা কাজ করে আছেন, আপনার যে পরিসংখ্যান আপনি তুলে ধরেছেন, তবে গ্রামীণ অঞ্চলে আপনার দিওয়াল লেখন মুছে যাচ্ছে কেন? কারা মুছছে? ওতে বিরোধীরা কি আছে, না গ্রামের মানুষরা আপনার না। প্রতি ক্ষোভ? দুটি ঘটনা হয়েছে, একটি কনাস্তড়িয়াতে হয়েছে। কিছু দুষ্কৃতী আছেন, চাইছেন কি এই ইলেকশন পিরিয়ডে দাঙ্গা লাগাই দিই। কিছু না কিছু প্রবলেম হলে ভোট নুকসান হবে, সেই জন্য এইরকম এক জায়গা করেছি। আর বাহাদুরপুরে খবর নিয়েছিলাম, ওখানে একটি যে দুষ্কৃতী আছে ওরাই করেছে। আর গ্রামের লোক বিরোধ নাই টিএমসি যে দেওয়াল মুছবে, এটা দুষ্কৃতী করেছিল। ওটা পুলিশকে আমি বলেছিলাম ইনকোয়ারি করতে, ইনকোয়ারি করেছে। এইরকম কোনো ব্যাপার নেই। ওই ঘটনায় বিজেপি কোনো হাত ছিল বা সিপিএম? দেখো, ওটা আমি ক্লিয়ার বলতে পারবো না বিজেপি সিপিএম করেছে, দুষ্কৃতী করেছে, এটা ঠিক। আর এই কার হাত আছে না আছে এটা আমি বলতে পারি না। কি রকম তাহলে সাড়া পাচ্ছেন আপনি নির্বাচনী প্রচারে? দেখো, এখন প্রচার শুরু হয়ে গেছে। 17 তারিখে আমাদের সিট ডিক্লেয়ার হলো। 18 তারিখ থেকে আমার কার্যকর্তাগুলা কাজে শুরু করেছিল। মাঝে এমপি সাহেব এসে আমার নতুন ইলেকশন কার্যালয় করেছি উদ্ঘাটন করলেন, একটি মিটিং করলেন। তারপরে কালকে একটি বিরাট র্যালি, মানে মহা র্যালি বলতে পারো, জমুরিয়া বাজারে অন্তর্গত আমি করেছি। কালকে আমি দেখলাম মানুষ স্ফূর্তিভাবে বাড়ি বাড়িতে প্রায় রোডে সব দেখছে, রোডে হাত হিলাচ্ছে, আশীর্বাদ দিচ্ছে। তো প্রচার আমার শুরু হয়ে গেছে। প্রত্যেক দিন আমার 3-4টি কর্মী সভা হচ্ছে। আজকেও সকালেও করেছি, এখন বিকালে খুঁটাডি সামলা পঞ্চায়েতে এখন মিটিং করে এসছি। রেসপন্স পাচ্ছি কি সবাই চাইছে কি আমরা এবার চতুর্থবার দিদিকে মুখ্যমন্ত্রী করবার জন্য হরিরাম সিংকে এখান থেকে জিতে বিধানসভাতে পাঠাবো। হরিরাম, না কি আপনি তো ট্রেড ইউনিয়নের নেতা, ট্রেড ইউনিয়ন থেকে আপনার পরিচিত। এবার এসআইআর এর প্রভাব আপনার ট্রেড ইউনিয়ন ভোটারে কত পড়বে? দেখো, কোলি এলাকাতে কিছু শ্রমিক রিটায়ার হওয়ার পর ইউপি, বিহার, উড়িষ্যা চলে গেছে। তার আগেও ভোট আমরা পেতাম না, ওরা ভোট দিত না, বহুত আগেই চলে গেছে। কিছু ডেথ করেছে, ওর নাম বাদ হয়েছে। এসআইআর যেরকম বিজেপি ইলেকশন কমিশন
চিন্তা ভাবনা করছিল কি এসআইআর করলে ওয়েস্ট বেঙ্গলে আমরা বিজয়ী হব, বিজেপি জিতে যাবে, ওটা এখানে হলো নাই। এখানে আমার যে সৈনিক আছে, মমতা ব্যানার্জির সৈনিক, ভালো কাজ করেছে। BLA 2, BLA 1 দুইটি ভালো কাজ করেছে। সেই জন্য আজকে আমি রিপোর্ট করলাম যে আমার যে জুডিশিয়াল ছিল, কিছু লোকের নাম 13,000 মতন ছিল, 8,000 চলে এসছে, 8,000 বাকি আছে। তো আমরা আশা করছি 1-2 তারিখ মধ্যে ওটা কমপ্লিট হয়ে যাবে, আমাদের বিধানসভাতে কোনো আসর পড়বে না। আপনি নিজের বিধানসভাতে তো জিতের প্রতি আশ্বাস আছেন। অ্যাজ এ চেয়ারম্যান অফ তৃণমূল কংগ্রেস, পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেস, কটা সিট আপনার 9টার মধ্যে পাচ্ছেন? দেখো, অ্যাজ এ চেয়ারম্যান আমি প্রত্যেক বিধানসভাতে আগেই মিটিং করেছি, এখনও খবর রাখছি। যেখানে যেখানে আমার দরকার ওখানে ক্যান্ডিডেট ডাকছে, বলেছে কি আমার বিধানসভাতে আসবেন, প্রচার করতে যাবই। পরন্তু আমরা এবার নিশ্চিত করেছি কি 9টি সিট আছে, 9টি সিট জিতে মমতা ব্যানার্জিকে উপহার স্বরূপ আমরা দিব। সেই সামনে রেখে আমরা কাজ করছি, আমরা জিতব। বিজেপির পাশের তো ক্যাডার নাই, ভোট কে করাবে? ভোট তো ক্যাডার করায়, ক্যাডার নাই, পোলিং এজেন্ট দিতে পারবে না। এসআইআরে আমরা দেখলাম BLA 2 দিতে পারলো না। তো ও বলবে কি না আমি সিট জিতে যাব, 6টি সিট জিতবো, 7টি সিট জিতবো, মিথ্যা কথা আছে। এবার আমরা 9-9 জিতবো। তাহলে আমরা আমাদের দর্শক জানতে চাইছে হররাম বাবু যে অগ্নিমিত্রা পাল, লক্ষণ করে আর ডক্টর অজয় পোদ্দার এবার কেন হেরে যাবেন? অগ্নিমিত্রা পাল কলকাতা নেত্রী আছে, উনি আপনার নিজে এলাকাতে কখনো সময় দেন নাই। আপনারা রিপোর্টার আছেন, কই জায়গায় উনি গিয়েছেন, গ্রামের লোক বিরোধ করেছে, বলেছে কি আপনি তো, আপনার অফিস কোথায়? আজ পর্যন্ত একটি MLA অফিস নাই। উনি গ্রামে গঞ্জে দুঃখে সুখে যান নেই। কলকাতা থাকলে তো পলিটিক্স হবে না। সেই জন্য অগ্নিমিত্রা পাল এবার হারবেন। ওখানে আমার ক্যান্ডিডেট তাপসদা মতন লোককে দেওয়া হয়েছে, এবার উনি হারবেন। সেকেন্ড আপনি বললেন লক্ষণ গোড়াই, ডক্টর লক্ষণ গোড়াই দুর্গাপুর পশ্চিম থেকে চুনাव লড়ছেন। ওখানে আমরা কবি দত্তকে দিয়েছি। কবি দত্ত ভালো মানুষ, DDA চেয়ারম্যান আছেন, উনি দুর্গাপুর কাজ করেছেন। আর যে রেসপন্স এখন পাচ্ছেন, উনি ডোর টু ডোর করতে যেছেন, দেখছেন লোক সাপোর্ট করছে। তো ওখানে আমরা লক্ষণ গোড়াই 5 সাল ওখানে তো কিছু করে নেই, যে করেছে তৃণমূল কংগ্রেস করেছে, কর্পোরেশন করেছে, সেই জন্য ও সিট ও জিততে পারবে না। আর যে ডক্টর অজয় পোদ্দার, 5 সাল ছিলেন, ডেভেলপমেন্ট কাজ আমরা দেখি নাই উনি করেছেন। কিছুদিন আগে এখনও যে নিয়ামতপুর থেকে পুরুলিয়া রাস্তা যাচ্ছে, কি রাস্তার স্থিতি ছিল, একবারও উনি এই নিয়ে কথা করেন নাই, কথা তুলেন নাই। সেই জন্যে উনার স্থিতি ঠিক নেই, উনি চুনাव হারবেন। ওখানে অভিজিৎ ঘটককে দেওয়া হয়েছে, নতুন ছেলে, নওজোয়ান ছেলে, উপমেয়র আছেন, আর ট্রেড ইউনিয়ন প্রেসিডেন্ট আছেন আমাদের জেলার। তো 3টি সিট ওরা জিততে পারবে না, আমরা সব সিট জিতব। हरिराम दा, आपसे ये जानना चाहते हैं, हिंदी भाषी नेता के रूप में भी आपकी परिचिति संचल में है, और जब आप भोजपुरी में अपना वक्तव्य रखते हैं तो लोग माने उसी तरह खींचे चले आते हैं जिस तरह लालू यादव के प्रति लोग खींचे चले आए थे। हम जानना चाहें कि हिंदी भाषियों को, इस क्षेत्र के जितने हिंदी भाषी हैं, आपके 9 विधानसभा केंद्र के हिंदी भाषी, उनको क्या संदेश देना चाहेंगे, उन क्या बोलना चाहेंगे? भाई, आप जो बात कर रहे हैं
हिंदी भाषियों का। 34 साल सीपीएम गवर्नमेंट थी, हिंदी भाषी के लिए सीपीएम गवर्नमेंट कुछ नहीं किया। परंतु जब से हमारी सरकार आई 2011 से, दीदी के पास जो भी प्रपोजल हम लोग हिंदी भाषी के लेकर के गए, उन्होंने सहर्ष स्वीकार किया। आपको मालूम होगा, मैट्रिक और इंटर का परीक्षा का पेपर आता था, वो इंग्लिश में आता था और बच्चे हिंदी में पढ़ते थे। कई बार हम लोग सीपीएम के जो मुख्यमंत्री थे उनसे मिला गया, बोला गया, लेकिन उन्होंने नहीं सुना। लेकिन ममता बनर्जी के पास जब हम लोग गए प्रतिनिधिमंडल लेकर के और उनको बताए, उन्होंने तुरंत एग्री किया। आप बताइए, बंगाल में जहाँ बांग्ला भाषी बहुल है, वहाँ हावड़ा में हिंदी यूनिवर्सिटी पहला ये स्टेट है जहाँ पर हिंदी भाषियों के लिए हिंदी यूनिवर्सिटी हावड़ा में बना है। हम लोग बर्धमान डिस्ट्रिक्ट में रहते हैं, यहाँ 56 प्राइमरी स्कूल हम लोगों ने बनाया है। और दीदी ऐसी नेत्री है कि जो कभी भी हिंदी भाषी बांग्ला भाषी नहीं करती है। यदि हिंदी भाषी बांग्ला भाषी करती तो हमारे जैसे आदमी को उन्होंने ट्रेड यूनियन का दायित्व दिया, उसके बाद एमएलए बनाया, फिर पार्टी का डिस्ट्रिक्ट चेयरमैन बनाया और फिर दोबारा हमको टिकट दिया है। इसलिए हिंदी भाषी को मैं संदेश देना चाहता हूँ कि आप बंगाल में हो और सबको मिल कर के यहाँ जो है दीदी को सपोर्ट करना चाहिए। दीदी को चौथा बार मुख्यमंत्री बनाने के लिए सभी हिंदी भाषी एक होकर के एक मुश्त दीदी के लिए वोट करें, यही हमारा अपील है। अभी फिलहाल कुछ दिन पहले मुख्यमंत्री ममता बनर्जी ने एक वक्तव्य रखा था जिसको लेकर अभी बीजेपी अपने प्रचार में शामिल किए हुए हैं। वो है एक विशेष संप्रदाय को लेकर। ये प्रधानमंत्री भी जब अपने दौरे पर आए थे वो भी इस बात का उल्लेख किए थे कि अगर हम नहीं रहते तो विशेष संप्रदाय के लोग आपको 12 बजा देता। इस बारे में आपको देखिए, बात ऐसा है, वो मुख्यमंत्री हैं, उनको सबको सुरक्षा देने का अधिकार है, कर्तव्य भी है। तो उस बात को ध्यान में रखते हुए जिस तरह हम लोग देखते हैं दूसरे स्टेट में दंगा फसाद होता है, परंतु बंगाल में ये सब नहीं होता है। और इसके लेकर के उन्होंने कहा कि भाई सांप्रदायिक बातें यहाँ नहीं हैं, यहाँ सभी लोग मिलजुल करके रहते हैं। और इसलिए उन्होंने ये शब्द बोला, ऐसा कोई विशेष बात नहीं। उसको लेकर के बात का बतंगड़ बना करके बीजेपी उसको चुनाव प्रचार में लगा रही है, उससे कोई फर्क पड़ने वाला नहीं। बीजेपी के प्रत्याशी आपके केंद्र में, पहले वो रानीगंज के प्रत्याशी थे, फिर जामुड़िया में उनको प्रत्याशी बनाया गया, वो बोले कि सीपीएम और तृणमूल दोनों ही जामुड़िया की मूल समस्या जो थी पानी की, वो आज तक नहीं दूर हुई है। जामुड़िया की मूल जो समस्या है जिससे लोग ग्रसित हो रहे हैं प्रदूषण की, आज भी वही है। और प्रदूषण तो खा रहे हैं और स्थानीय लोगों को नौकरी नहीं मिल रहा, लोग पीड़ित हो रहे हैं। इस पर आपकी क्या प्रतिक्रिया होगी? देखिए, ये 3 मुद्दा जो उन्होंने उठाया है और जो आपने प्रश्न किया कि जमुड़िया के पानी जल की समस्या बता रहे हैं। जमुड़िया के आप जाइएगा, देखिएगा, 3-4 टंकी बन करके तैयार हो गई है और बीच में बरसात के कारण जो है काला झरिया में पुल टूटने के कारण पानी का बहुत किल्लत हो गया था। उसके लेकर के हम लोगों ने टैंकर से पहुँचाने का काम किया और अभी हमारे क्षेत्र के जितने ग्रामीण अंचल हैं, पंचायत एरिया है, वहाँ रेगुलर पानी हो गया है, वहाँ पानी मिल रहा है। कारपोरेशन एरिया में परेशानी है, वो भी 10-15 दिन के अंदर इलेक्शन के पहले व्यवस्था में लगे हुए 10 करोड़ रुपया हम लोगों ने मुख्यमंत्री से मांगा और उन्होंने दिया है। उसके लिए लगभग 40 ट्यूबवेल
काला झरिया में नया तैयार किया, पुराना तो टूट गया, उससे बर्बाद हो गया। तो ये व्यवस्था है। और सीपीएम और बीजेपी जो कह रहा है, तो आप ही बताइए बीजेपी बंगाल के लिए क्या किया है? बीजेपी जो गरीब लोग 100 दिन का काम किए थे वो पैसा आज तक नहीं दिया, रास्ता का पैसा नहीं दिया, आवास योजना का पैसा नहीं दिया। बंगाल के साथ जो अन्याय किया, और वो आदमी बोले कि ये समस्या है, ये कोई दम नहीं रखता। दूसरा आपने बोला प्रदूषण की बात, प्रदूषण के लेकर के देखिए स्पंज आयरन वहाँ मैक्सिमम है, और छोटी बड़ी 25 फैक्ट्रियां हैं हमारे विधानसभा के अंदर जमुरिया में। लगभग 25,000 एम्प्लाई, 25,000 लोगों का रोजी रोटी चल रहा है। और ये जो लोकल लोगों को बाहरी और भीतरी की बात है, सीपीएम ने ही एग्रीमेंट किया था। सीपीएम ने कहा किया था कि भाई नहीं, बाहर के लोग आएंगे काम करेंगे, लोकल लोग काम नहीं करते हैं, जिसके कारण आज तक ये परेशानी है। तब भी 5 साल के अंदर हमने विधायक जब से बना है, हमने कई बार मालिक लोगों के साथ मीटिंग भी किया और उन लोगों से बात भी किया कि भाई ऐसी बात नहीं होना चाहिए। जो प्रदूषण, खराब हवा लेता है, जो आदमी यहाँ पर जो है तकलीफ़ में है, नौकरी उसको मिलना चाहिए। और अभी बंद भी हुआ है, बाहर के लोग नहीं आ रहे हैं, यहाँ के लोगों के लिए एडजस्टमेंट की बात चल रही है, हुआ भी है। और 5 साल के अंदर इस पर हम ज़्यादा कार्रवाई नहीं कर सके। अगली बार हमारा पहला एजेंडा रहेगा कि लोगों की नौकरी का व्यवस्था, लोकल लोग ही काम करेंगे। ये तो बार बार हम लोग बोल रहे हैं। उसके लेकर के एक बैंक, हम लोग लेबर बैंक बना की बात किए हैं, लिस्ट बना के रखेंगे। जहाँ जिसको फैक्ट्री को ज़रूरत होगा, बात करेगा, उतना आदमी हम लोग प्रोवाइड करेंगे। ये भी चर्चा हमारे श्रम मंत्री के साथ हुई है। और तीसरा आप बोल रहे थे, नौकरी का तो बोल ही दिए, प्रदूषण का जो है, इसके लेकर विधानसभा में भी मैंने प्रश्न उठाया था कि हमारा विधानसभा के अंतर्गत प्रदूषण बहुत है और स्पंज आयरन है, उसके लिए मालिक लोग कोई ध्यान नहीं देता है। तो उस समय भी एक कमेटी बनाई गई थी, उसका इंक्वायरी भी हुआ है और उस पर भी हम लोग काम कर रहे हैं। अभी तक रिजल्ट नहीं निकला है, लेकिन इसका भी रिजल्ट मिलेगा। হরিরাম বাবু, আপনার কাছে আমরা অন্য প্রশ্নে যাব যে আপনি বিধায়কে 5 বছর পূর্ণ করে নিয়েছেন। আপনার দৃষ্টিভঙ্গিতে আপনি কি ভাবছেন যে কোন কোন কাজ আপনি এখনো করার দরকার ছিল, আপনি করতে পারেননি? দেখো, যখন আমি বিধায়কের ইলেকশন লড়ছিলাম, সেই সময় আমি বলেছিলাম 3টি প্রমুখ কাজ ছিল, যে কাজটার জন্য আমি বারবার বলেছিলাম সেই সময় कि यदि আমি এমএলএ হব এই 3টি কাজ আগে করব, তারপরে বাকি কাজ করব। 3টি কাজ মধ্যে একটি কাজ হসপিটাল। আমার জমুরিয়া পিছড়া এলাকা আছে, ওখান থেকে লোক আসানসোল আর রানীগঞ্জ ট্রিটমেন্ট করাতে যায়, গরিব লোক খরচা হয়ে পড়ে। সেই জন্য আমি বলেছিলাম যে একটি হসপিটাল করতে হবে। আমার কথা মুখ্যমন্ত্রী রেখেছিলেন। আপনি যাবেন অখলপুর, যেখানে আমার পার্টি অফিস আছে, ওর পিছনে অখলপুর আগে হেলথ সেন্টার ছিল, এখনও আছে হেলথ সেন্টার, তার পাশেই 30 বেডের হসপিটাল তৈয়ার হয়ে গেছে, উদ্ঘাটন হয়ে গেছে। ডাক্তার চয়ন প্রক্রিয়া শুরু আছে, ওটাও চালু হয়ে যাবে, মতলব কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড কাজ ছিল আমার কি এখানে ফায়ার ব্রিগেড করতে হবে, কেন কি জমুরিয়া ফ্যাক্টরি আছে দুনিয়ার, কখনো কোনো ঘটনা হলে আসানসোল রানীগঞ্জ থেকে ফায়ার ব্রিগেড গাড়ি আনাতে হয়। সেই জন্য আমি বিধানসভাতেই তুলেছিলাম। সুজিত বসু মন্ত্রী, ওনার সঙ্গে পার্সোনালিও দেখা করেছি।
পরে সব পেপার রেডি হয়ে গেছে, ইনকোয়ারি হয়ে গেছে, প্লেস ফাইনাল হয়ে গেছে। আপনি যাবেন জামুরিয়া বাইপাস, যেখানে হেলথ সেন্টার আছে পাশে, পোখর আছে, পোখর কাছেই জমিন সিলেক্ট হয়ে গেছে। পুরো ডিপার্টমেন্টের লোক এসে পুরা কমপ্লিট করে পেপারটা চলে গেছে। ডিএম সঙ্গে কথা হলো, ডিএম সাহেব কাছে একটি রিপোর্ট পাঠানোর ছিল, উনি পাঠিয়ে দিয়েছেন। ওই কাজটা লগভগ কমপ্লিট আছে। ইলেকশন পরেই ওটা কাজ শুরু হয়ে যাবে। থার্ড কাজ আমার ছিল, তিসরা কাজ দারবাডাঙ্গা একটি জায়গা আছে নদী ধারে, অজয় নদীর, অজয় নদীর উপরে পুল জন্য আমি বলেছিলাম কি একটি পুল করলে বীরভূমের বিকাশ হবে, আমার জমুরিয়া আসানসোলের বিকাশ হবে, আসার যাওয়ার একটু ভালো জায়গা হয়ে যাবে। এই নিয়ে বিধানসভাতেও তুলেছিলাম, দিদির সঙ্গেও কথা বললাম, দিদি আমার এলাকাতে পুল দরকার, এটা পুল দিতে হবে। উনি আগে বললেন কি দেখো কাছেই পন্ডেশ্বর আছে, পন্ডেশ্বর একটি পুল করেছি, এখন পয়সার ক্রাইসিস আছে, পয়সা হতে দাও, আগেবার তোমার এই কথাটা রাখবো, এই পুলটা আমি করব। তো এই পুলটা বাকি আছে, ওটা এবারে দিয়ে জনতা আমাকে আশীর্বাদ করবে, তাহলে আমি কাজটা করব। বাকি ডেভেলপমেন্ট কাজ ছোটো মোটো বড় রোড, পানি, বিজলি, এসব তিনটা যে সমস্যা হ্যাঁ, নিয়ে এই সমস্যা। বিরোধীরা সোচ্চার হচ্ছেন যে এখানকার এত বছর থাকলে আমরা হসপিটাল পাইনি, ওই কাজের উপরে আপনি যেমন দমকল পাইনি, ওইসব কাজের আর সবচেয়ে বড় মহত্বপূর্ণ কাজ আপনি বলেন যে দুটা ডিস্ট্রিক্টকে আপনার বিধানসভা কেন্দ্র থেকে জোড়ার ব্যবস্থা করবেন। হরিরাম বাবু, আপনি বলুন যে আপনি বিজেপি ক্যান্ডিডেটকে নিজের কাছে চ্যালেঞ্জ মেনেছেন না সিপিএম ক্যান্ডিডেটকে? দেখো, আমার সামনে না বিজেপি চ্যালেঞ্জ আছে না সিপিএম আছে। বিজেপি ক্যান্ডিডেট আছে, ও তো বলছে আমি ঘরের লোক আছি। আপনি ভালো করে জানেন রানিগঞ্জ থেকে দুবার উনি হেরেছেন। রানিগঞ্জ থেকে, রানিগঞ্জ থেকে ওনার বাড়ি কত দূর? 2-3 কিলোমিটার বিধানসভা আছে। দুবার হেরেছেন, সমাজে জানে কিছু করেন নাই। আজকেই একটি ওয়ার্কার আমার কাছে গিয়েছিল, বললো বাবু উনি ভোট চাইতে এসছেন গ্রামে, আমি একবার ওনার কাছে গিয়েছিলাম, তো ফিস জানে 100 টাকা কম ছিল আমার কাছে। উনি বলে না আমি পেশেন্ট দেখবো না, পয়সা নিয়ে আসে তারপরে দেখব। আর এখান থেকে ওনাকে জমুরিয়াতে দেওয়া হয়েছে। স্থিতি আছে কি যে লোকাল ক্যাডার আছে, যে বিজেপি জানে মার করেছে, পার্টি জানে মেহনত করেছে, সে চান্স পায় নাই। আর ইনি পার্টি জানে তো কিছু করেন নাই, তো যত ওনার পার্টির লোক আছে সব তো বিরোধী আছে, ওনার বিরোধ করছে, তো কি করে উনি জিতবেন? নিজেই লোক তো বিরোধ করছে ওনার। আর সিপিএম তো কিছু নাই, সিপিএম ওই শ্রীপুর 3 নম্বরে ওই ছেলে আগে কর্পোরেশনে দাঁড়িয়েছিল কাউন্সিলর জন্য, 800 ভোট পেয়েছিল, তো ফির ওকে এমএলএ ক্যান্ডিডেট করেছে। তো আপনি জানবেন কি যে মুসলিম সম্প্রদায় আছে, মুসলিম সম্প্রদায় ভোট খারাপ করবে না, ওরা জানে কি এখানে সিপিএম জিতবে নাই, তাহলে জিতবে কে? তো তৃণমূল কংগ্রেস। আর তৃণমূল কংগ্রেস ওদের জন্য কাজ করেছে, সেই যেন কোনো ফ্যাক্টর নাই। দুইজনকে আমি চ্যালেঞ্জ মানছি নাই, আমরা একদম হাসি খুশিতে জিতব। হরিনামদা, সবসময় বিতর্ক ছিল যে আপনার প্রতিনিধি, আপনার বিধায়ক প্রতিনিধি আপনার ছেলে প্রেমপাল সিংকে নিয়ে, আর এইরকম হাওয়া ছিল, এইরকম হিউমার উড়ে গিয়েছিল পুরো রানীগঞ্জ নেই, পুরো পশ্চিম বর্ধমান জেলার বিধানসভা কেন্দ্রে, যে এবার হরিরাম সিং হতে পারে টিকিট পাবেন না। তো মমতা ব্যানার্জি আপনাকে পুনরায় আশীর্বাদ দিয়ে পুনরায় বিধানসভা কেন্দ্রের উম্মিদবার করে জামুরিয়া এই জিনিসটাকে মিথ্যা
প্রমাণিত করে দেন যে মানুষের মনের মধ্যে যে কয়েকটা মানুষের মধ্যে ধারণা ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার ছেলে প্রেম পাল সিংকে নিয়ে এই বিতর্কের সম্বন্ধে আপনি কি বলবেন? দেখো, প্রেম পাল সিং সামাজিক কাজ করে। আপনি চলে যান জমুরিয়া কোনো এলাকা, যত নজওয়ান ছেলে আছে জিজ্ঞেস করো, ওর সঙ্গে আছে, হেল্প করে লোককে। আর একটু গাড়িতে চাপে, গাড়িতে 2-4 লোক থাকে, তো কিছু লোককে ভালো লাগে না। আর এই নিয়ে তুমি বলছো কি রিপোর্ট ছিল, সত্যি রিপোর্ট ছিল, ছেলে যেন এমনি টিকিট পাবেন না। लेकिन আজ পর্যন্ত তুমি পত্রকার আছো, একটি কোথাও দেখাই দাও কি প্রেম পালসি কাউকে মেরেছে, প্রেম পালসি কারোর সঙ্গে ঝামেলা করেছে, না কোনো কেস হয়েছে। তো এইসব ধান্দাতেও থাকে না, নিজের ধান্দাতে থাকে, নিজের যে বিজনেস আছে করে। সেই জন্য আমার অগেনস্টে কোনো আর তো গলত কিছু নাই কি হরিরাম সিং তো এইরকম লোক আছে। ওটাই জন্য যে আপনি প্রার্থী না হরিরাম সিং এর ছেলে প্রার্থী, বিরোধীরা তো আপনার চেয়ে বেশি নাম তো প্রেম পাল সিং এর নাম নিচ্ছে। তো ওরা তো নেবেই, ওদের বিজেপি সিপিএম বলুন, বিজেপি বলুন, ওটাকেই মুদ্রা করে কি না, ওটা জামুরিয়ার সংস্কৃতিকে নষ্ট করে দিয়েছে। না না, ওটা তো বলবেই। ওরা তো মানে কালকে একটি এনসিপি পার্টি এসছে, কালকে হুম, ন্যাশনাল কনজারভেটিভ পার্টি কি হয়েছে, দুটি মেয়ে কালকে প্রেস মিট করেছে। স্যার হুম, প্রেস আজকে পেপার আমি দেখলাম, হুম, ইয়ে दैनिक जागरणे হুম, ওরা স্টেটমেন্ট দিয়েছে कि हरराम सिंहকে বলিয়া পাঠাই দেব। হুম, তো আমাকে লোক বললো কি দেখো না এই পেপার আছে। আমি বললাম इलेक्शन আছে, কিছু তো মুদ্রা চাই। हरराम सिंह के बारे में वो জানে নাই। ওরা কি জানে কি জাদুডাঙ্গা কোথা আছে জমুরিয়াতে, বাবুডাঙ্গা কোথা আছে জমুরিয়াতে, মূলডাঙ্গা কোথা আছে জমুরিয়াতে। এসে হোটেলে বসে স্টেটমেন্ট দিবে আর হররাম সিংকে জানে নাই। হররাম সিং পয়দা এখানে হয়েছে, হররাম সিং পয়দা এখানে হয়েছে, এখানে চাকরি করেছেন, এখানে রিটায়ার হয়েছেন, এখানে 40 বছর থেকে ট্রেড ইউনিয়ন করেছেন। তো ওরা তো জানে না, যে লোক বলছে ওইটা ওরা শুনছে, তো ওদের কোনো দম নাই। আমার ছেলে আছে আর ছেলে অন্যায় করছে, তো ওরা বলুক কি অন্যায় করেছে, ও তো বলতে হবে। এইটা বললে নিশ্চয়ই। হ্যাঁ, তো এটা কোনো ফ্যাক্টর নাই, বদনাম করবার আছে। আমি তো দেখছি যত পার্টি আছে, বিজেপি হোক, সিপিএম হোক, এনসিপি হোক, আর কোনো পার্টি হোক, সবাই মানে হররাম সিং পিছনে। তো হররাম সিং তো পশ্চিম বর্ধমানে একটি ক্যান্ডিডেট আছেন, বাকি সব বাংলাভাষী ক্যান্ডিডেট আছেন। আমাকে হিন্দিভাষী বলা যায় কি হিন্দিভাষী ক্যান্ডিডেট আছে। সেই জন্য লোক এরকম কথা বলছে, এটা দম নাই। মমতা ব্যানার্জিকে আশীর্বাদ আছে, জিতব। মমতা ব্যানার্জিকে 4th বার মুখ্যমন্ত্রী জরুর আমরা করব, এটা নিশ্চিত আছে। এই হরিরাম সিংজি শুনতে পারলেন যে কীরকম বললেন যে আমার নামে তো কোনো বিতর্ক নেই, আমার ছেলের শখকে যদি কেউ অন্যভাবে প্রস্তুত করতে চায় সেটা তো ঠিক নেই। আর সত্যিকারে আপনি যার উপরে অভিযোগ তুলছেন, যার বিরুদ্ধে বলছেন, তার নিয়ে তো পার্টিকুলার কোনো কমপ্লেন থাকা উচিত, কোনো যেটা ইনি এই কথাগুলো হরিরামবাবু আপনি পিতা হয়ে বলছেন না ওইখানকার বিধায়ক হয়ে বলছেন? দেখুন, আমি প্রথম পিতা আছি, দ্বিতীয় বিধায়ক আছি। তো
যে আমার উপরে যে অভিযোগ লাগাচ্ছে পিতা বলে লাগাচ্ছে না, বিধায়ক বলে লাগাচ্ছে अच्छा কি না বিধায়কের ছেলে আছে। ভাই ঠিক আছে, বিধায়ক আছে, বিধায়ক অন্যায় করছে, বিধায়ক কাজ করে নাই, বিধায়ক ঘরে থাকে, তো করতে পারে। লেকিন আমার কাছে তো কোনো দোষ পাচ্ছে নাই, আমি তো 24 ঘন্টা ক্ষেত্রে কাজ করি। আপনি আছেন কোলফিল্ডে আছেন, আপনার কাছে খবর আছে। পুরো আমার 5টি 6টি বিধানসভা আছে, যত কাগজ এমপ্লয়মেন্টের ইসিএল এমপ্লয়মেন্ট সব আমার কাছে যায়। আমি সবারই আমি জিজ্ঞাসা করি নাই যে তুমি বিজেপি আছো या সিপিএম আছো, কাজ করি। আজকে ওর বেনিফিট আমি পাচ্ছি। না সে সুনাম ধন্যটা আছে, কেননা আমরা প্রতিটা বিধানসভা কেন্দ্রে নজর রাখি। এটা সত্যি যে বিগত 5 বছর ইনি বিধায়ক থাকাকালীন, এখনো বিধায়ক আছেন, তার সম্বন্ধে কোনো একটা বড় অভিযোগ বা কোনো একটা ছোট অভিযোগ এখনো আমাদের কানে আসে নেই, বা আমরা ওটাকে নিউজের মাধ্যমে করতে পারি যে হয়নি তো ये क्रेडिट तो आपको हरिराम सिंह जी एकदम 100% जाता है कि आप निर्विवाद हैं वहां पे। तो क्या इसीलिए आपके पुत्र को विवाद के रूप में सामने रखा जा रहा है? बात सही है, बात सही है कि बाप का तो कोई दोष नहीं है, चलो बेटा को ही बदनाम किया जाए। तो ये संदेश कलकत्ता तक गया था, समझ गए कि भाई बेटा ऐसा है, बेटा वैसा है, इस स्टाइल में रहता है, गाड़ी से चलता है। तो कलकत्ता में तो हमारे अभिषेक बनर्जी नेता हैं, हमारे ममता बनर्जी नेत्री हैं, उन लोगों ने विचार किया, इंक्वायरी कराया, पूरा उनका इंक्वायरी करने का अलग डिपार्टमेंट है, एक एक विधायक के विषय में, विधायक के परिवार के विषय में इंक्वायरी कराया, और इंक्वायरी करने के बाद तब हमको टिकट मिला। यह विरोधी दल के नेता तो प्रचार हमारे अगेंस्ट में गलत करेंगे। चलिए, ये बड़ी अच्छी बात हुई कि अगर जिस तरह से विधायक 74 विधायकों का इस बार टिकट नहीं मिला है, और जिस तरह से प्रोपोगंडा इनके पुत्र को लेकर तैयार किया गया था, अगर उसमें सत्यता रहती, उसमें कोई वास्तविकता कोई रहती, तो निश्चय जिस तरह से 74 विधायकों का नाम कटा है उसमें 75वां नाम इनका भी रहता। उनको टिकट मिलना ही इस बात का प्रमाण है कि उससे उनकी गतिविधियों से, उनके पुत्र की गतिविधियों से पार्टी की छवि को कोई प्रभाव नहीं पड़ा है, ये ऐसा मेरा मानना है। अब मैं चाहूँगा कि इंटरव्यू के अंतिम पड़ाव पर हम लोग हैं। बस मैं आने वाले दिनों में हरिराम सिंह की लड़ाई और अच्छी हो, वो विधायक बनकर पुनः आए, पब्लिक टाइम्स टीम की तरफ से हमारी शुभकामनाएं रहेगी, पूरी टीम की शुभकामनाएं रहेगी। और आपको बता दें, जब ये विधायक हुए थे तब हमारे चैनल में आकर इन्होंने अपना इंटरव्यू दिया था। वो इंटरव्यू काफ़ी पॉपुलर हुआ था, जिसमें उन्होंने बताया था कि किस तरह से उनकी वाइफ को कैंसर था, उस कैंसर में भी उनकी वाइफ ने, जिस तरह से आप जब किसी यूथ में जाते हैं तो तिलक लगाती है आपकी वाइफ, आपकी धर्म पत्नी, उसी तरह से तिलक लगाकर उस अवस्था में विदा किया था। और उस पत्नी की ही महिमा थी, उस पत्नी का ही आशीर्वाद था जो हरिराम सिंह जी जामुड़िया में सीपीएम के दुर्ग से उस सीट को छीन कर लाए थे। आने वाले दिनों में भी उनकी धर्मपत्नी स्वर्गीय का उनको आशीर्वाद रहेगा, उनके कुल देवता का आशीर्वाद रहेगा। सभी बातों के साथ मैं बस हरिराम सिंह से चाहूँगा कि आप अपने विधानसभा केंद्र की जनता को क्या संदेश देना चाहते हैं? देखिए, जमुड़िया विधानसभा के सभी जनता को मैं धन्यवाद देना चाहता हूँ कि आप लोगों ने 2021 में मुझे विधायक बना करके भेजा, और जहाँ तक हो सका मैंने काम किया। 5 साल आपका सेवा किया है, और काम को देखते हुए पुनः एक बार दीदी को हाथ मजबूत करने के लिए मुझे जिता करके विधानसभा भेजिए, और जो अधूरा काम है उसको मैं पूरा करूँगा। इतना ही अपने क्षेत्र की जनता को मैं कहना चाहता हूँ। अगली बार फिर आपसे मुलाकात होगी अन्य उम्मीदवार के साथ।
मैं हरिराम सिंह जी का पुनः इस स्टूडियो में आने के लिए धन्यवाद नमस्कार। चाहता हूँ। नमस्कार। पूरी टीम की तरफ से आपको शुभकामनाएं अर्पित करता हूँ। धन्यवाद।